অংশুমান পালকে আপনারা ব্যবহার করবেন না। আমি ভীষণ স্কুল কাট মারতাম, আমার ব্যাগে একটা জামা থাকতো। মা বলতে ঠাকুমাকেই চিনতাম। স্পয়েলড মানে হচ্ছে যে এটা পচে গেছে, ওটাকে ফেলে দিতে হবে। এমন একটা সাংঘাতিক লেভেলে চলে গেছিল যে আমার ঠাকুমা একদিন বসে বললো যে, জানি না বাড়ির লোক শুনছে কি বলবে, রেডিও মির্চির অফিসটা যখন ঢুকছি এই বিল্ডিং এ, হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই 5th এপিসোড অফ টক ঝাল মিষ্টি। আজকে ঝালের পরিমাণ বেশ ভালোই আছে, কারণ সঙ্গে আছে অংশুমান পাল, দ্য গ্রেটেস্ট ভিলেন অ্যাটলিস্ট অফ মির্চি বাংলা তো বটেই। কারণ মানে বলা হয় আমাদের বাংলায় যে যখন মানে বাচ্চারা ঘুমোয় না, তো कहीं दूर जब गांव में बच्चा रोता है तो माँ बोलता है कि सो जाए नहीं तो अंशुमान पाल जैसा विलेन आ जाएगा। তো Correct. তোমার যে এই একটা মেজাজ, রাইট? এটা তুমি কি করে মানে তৈরি করলে? দাঁড়াও। নমস্কার, আমি অংশুমান পাল। জানেনি একটু বেশি বলা হয়ে যাচ্ছে। আমি তো অ্যাকচুয়ালি এরকম ভিলেন নই, আমি খুব শান্তশিষ্ট একটি লোক। আমি মানে অত্যন্ত নিজেকে ভাগ্যবান বলবো যে আমাকে নিয়েও যেটা ইন্টারভিউ হতে পারে, এটা আমি কখনো সত্যি ভাবিনি। মানে অবভিয়াসলি রেডিও মির্চির মতন এত বড় একটা প্ল্যাটফর্মের জন্যই এটা সম্ভব হয়েছে, আপনাদের জন্য সম্ভব হয়েছে। যাই হোক, তুমি এত শান্তশিষ্ট বললে, হ্যাঁ, ছোটবেলা থেকে খুবই শান্তশিষ্ট ছিল, তাই তো? ছোটবেলায় সেটা আমার দাদু ঠাকুমা দেখে গেছেন, তারা যদি থাকতেন তাহলে আরো ভালো বলতে পারতেন যে তুমি কি ছিলে। সাংঘাতিক। মানে আমি আমার পুরনো পাড়াতে আজও যখন যাই, আমি মাঝে মাঝে দেখি এক একটা কোণা, এক একটা জায়গা, ভয় লাগতে থাকে যে আমি এই জিনিসগুলো এখানে এখানে করেছিলাম, কি করে করেছিলাম। পাইপ বেয়ে চারতলা থেকে পাইপ বেয়ে নেমে যাচ্ছি, মানে সে অবিশ্বাস্য আর কি। হ্যাঁ, এখন কিন্তু আমি কমপ্লিটলি, এখন আর পাইপ বেয়ে ওঠো না, তাই তো? সিঁড়ি দিয়ে আস্তে 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 আস্তে। আচ্ছা, তোমার মধ্যে একটা গল্প আছে ছোটবেলায়, আমার তুমি বলেছিলে বেশ কয়েকদিন আগে, কোন একটা নাটকে বোধহয় তোমাকে রোল দেয়নি বা এরকম কিছু আছে না? এক্স্যাক্টলি। আমি থাকতাম টালিগঞ্জে, রানীকুঠি। হ্যাঁ হ্যাঁ, রানীকুঠিতে সে আমার প্রথম নাটক। মানে আমি শুনছি যে পাড়ায় একদিন খেলতে গেছি, দেখছি কেউ নেই, কোনো বন্ধু বান্ধব দেখতে পাচ্ছি না। জিজ্ঞেস করলাম কোথায়, বললো যে ওই দীপুদার বাড়িতে সবাই গেছে। আমি কি কেন? বলছে কেন তুই জানিস না, রিহার্সাল হচ্ছে। তখন আমি ক্লাস 3-তে পড়ি। রিহার্সাল হচ্ছে, পাড়ায় নাটক হবে দুর্গাপুজো। আচ্ছা, সোজা চলে গেছি। মানে হবে এদিকে তোমায় বলেনি? আমাকে বলে। তোমার রাগটা এটা তো? হ্যাঁ, আমায় বলেনি। হ্যাঁ, সোজা চলে গেছি, খুলে ঢুকে গেছি দরজা। দীপুদা, ও দীপুদা, শুনলাম নাকি পাড়ায় নাটক হচ্ছে, আমাকে একটা রোল লাগবে, আমার একটা রোল লাগবে। তো দীপুদা বললে, শোন, সব তো সিলেক্টেড হয়ে গেছে। আচ্ছা শোন, একটা কাজ করছি, তুই এটা বলে ঢুকলি, তোকে এইভাবেই ঢুকতে হবে। তুই জাস্ট আসবি, পাড়ার একটা মস্তান, গলায় একটা রুমাল লাগিয়ে দেবো, দীপুদা শুনলাম নাকি নাটক হচ্ছে, আমার একটা রোল লাগবে, এটাই তোর পার্ট হয়ে গেল। ওই আমার প্রথম স্টেজে এন্ট্রি, এবং এন্ট্রিটাই একটা মস্তান গোছে, একটু থ্রেট, একটু ওই কি জানি, সেই থেকেই এই ভিলেন ব্যাপারটা রয়ে গেছে, বুঝতে পেরেছি। তুমি কি মানে তোমার যে রাশভারী, বাড়িতে তোমার সবাই ভয় পায়? না, হ্যাঁ, বাড়িতে আমি কম, আওয়াজটা কমই বেরোয়। একটু ভলিউমটা কমিয়ে নাও না? একদম কমিয়ে রাখতে হয়, কমিয়ে, এটা টেকনিক্যাল ব্যাপার। খুব বেশি তুললে একটু মুশকিল আছে, থাক, গলাটা সানডে সাসপেন্সের জন্যই রাখা থাক। আচ্ছা ঠিক আছে। তো তোমার সেইটা হচ্ছে ফার্স্ট স্টেজে মানে আত্মপ্রকাশ, তাই তো? তো তখন থেকে তোমার ইচ্ছা হলো যে আমি মানে অ্যাক্টিং করব, বা মানে আমি ভয়েসের কাজ করব, বা না, ভয়েসের কাজ তখন তো অবভিয়াসলি ভাবিনি, কিন্তু পরে যখন আমি ন্যাশনাল জিওগ্রাফিক দেখতাম বা ডিসকভারি চ্যানেল দেখতাম, তখন এক একটা শোয়ে ওই ব্যাকগ্রাউন্ড ভয়েসটা আমার ভীষণ অ্যাট্রাক্ট করতো। যে চোখ বুঝেও যদি থাকি, তখনও পুরো এন্টায়ার জিনিসটা যেন মনে হচ্ছে আমার চোখের সামনে আসছে। খুব ফ্যাসিনেটেড হয়ে গেছিলাম, ভাবতাম যদি এটা করা যায়, হয়তো কখনো নিজে নিজে খবরের কাগজটা জোরে জোরে পড়তাম, নিজেই কখনো ভাবিনি যে ভয়েস ওভারের জন্য করব। 2012-13-তে যখন রেডিও সানডে সাসপেন্স চালু হলো, তখন আমরা বন্ধুরা ডিসকাস করতাম, এটা কি সাংঘাতিক একটা জিনিস হচ্ছে। হ্যাঁ, মানে তখন তো হরর স্টোরিজ খুব দারুণ হতো, ফেলুদা অডিও শুনছি, ডিসকাস করতাম যদি এরকম করা যায়, মনে মনে একটা ইচ্ছে ছিল। কাট টু 2018 সালে একটা পার্টিতে আমিও গেছি, সেখানে
মীর আফসার আলীও গেছিল, কমন একটা get together। তো মীর ভাইকে পেয়েছি সামনে, ডাইরেক্ট বলেছি আমার না খুব শখ করার, আমি করতে চাই। ওর অনেকটা ওরকম, দীপুদা শুনলাম আমিও রোল চাই, খানিকটা ওরকম, আর একটু টোন ডাউন, একটু টোন ডাউন। মীরকে তো ডাইরেক্ট না বলা যাবে আমার না। রোল হ্যাঁ, হ্যাঁ। তো মীর আমাকে বলেছিল, দেখো অনেস্টলি আমি আমার পজিশনে থেকে রেকমেন্ড করতে পারি না, কিন্তু আমি একটা অডিশনের জায়গা তোমায় করে দিতে পারি। মনে মনে ভাবলাম এটাই আমার যথেষ্ট, শুধু অডিশনটা আমাকে করিয়ে দিন একবার। অডিশনে ডাকা হলো, যেদিন অডিশন ছিল সেদিনটা হলো না, সেদিন একটা কি কলকাতায় ঝড় আসার কথা ছিল, মানে এসেও ছিল খানিকটা, সেদিনের মতন ক্যান্সেল ছিল। বেশ কিছু মাস পরে 2019-এর অক্টোবর নাগাদ ডাক পড়লো, এলাম। রেডিও মির্চির অফিসটা যখন ঢুকছি এই বিল্ডিং এ, দ্য মোমেন্ট আমি কাঁচের দরজাটা খুলে ঢুকলাম, আমার মনে হলো এই জায়গাটা থেকে আমি বেরোবো না। তুমি এখানেই ফার্স্ট এসো তাই তো, মানে মেট্রোপলিসে? আচ্ছা। যদিও শান্তিনিকেতন বিল্ডিং এ প্রথম যখন মির্চি চালু হয়, তখন আমি অডিশন দিতে গেছিলাম আরজের জন্য, রেডিও জকি হিসেবে, অনেক বছর আগে, 2011-12 ওই সময়। তারপরে তোমার ভয়েসের মানে বরাবরই তোমাকে অ্যাট্রাক্ট তখন করতো। আমার অ্যাট্রাক্ট করেছিল, হ্যাঁ রাইট, ইচ্ছে ছিল। যখন ঢুকছি, ঢুকে আমি গেট আপ ইত্যাদি সবকিছু দেখে, একটা এত ওপেন একটা অফিস, সো ফ্রেন্ডলি, সবাই ক্যাজুয়ালি ঘুরে বেড়াচ্ছে, কোনো ফর্মালিটি নেই, কিছু নেই, ফর্মাল কোনো ব্যাপার নেই। দেখলাম আমি ঢুকে গেছি, আমি বেরোবো না এখান থেকে। দীপাঞ্জন ঘোষের সাথে দীপের সাথে প্রথম দেখা আমার মনে আছে, উইন্ড চাইম, আমাদের ইয়ের লেখা, শায়ক আমানের একটি লেখা উইন্ড চাইম, ওর ফার্স্ট পেজটা আমাকে পড়তে দিয়েছিল। পাতাটা দুবার পড়ে আমার মনে হলো যে আমি পেয়ে গেছি যা পাওয়ার। পড়লাম, দীপ বলল যে ঠিক আছে, আমি আমার টিমের সাথে কথা বলে নেবো, তোমার ভয়েস যদি যায় দেন ফোন যাবে। মাস দুয়েক পরে ফোন এলো, বলল যে একটা গল্প আছে, আপনি প্রচেত গুপ্তের বাদল এসেছে প্রথম গল্প, সেখানে একটা ছোট্ট রোল আপনাকে দেওয়া হচ্ছে, ইন্ট্রোডিউসিং হিসেবে আপনার নাম যাবে, যদি ভালো হয় তাহলে ঠিক আছে, আমাকে শুধু ঢুকতে দিন একটু, ছুঁচোয় ঢুকে ফাল হয়ে বেরোবো আমি। somehow I got through it, and বাস জার্নি স্টার্টেড, চলছে, এখনো চলছে জার্নি, চলছে। দুর্ধর্ষ সব ডিরেক্টরসদের সাথে কাজ করছে, এখন তোমার সাথে দুর্ধর্ষ প্রজেক্টে কাজ করেছো তুমি। আমি অত্যন্ত ভাগ্যবান যে আমাকে এমন এমন রোল দেওয়া হয়েছে, তারা হয়তো ভেবেছে যে এই জায়গাটাতে আমি তোমার কাজ করে মানে খুব স্যাটিসফ্যাকশন হয়েছে সেরকম কোন কোন গল্পে বা কোন কোন রোল তোমার মনে হয়? অনেক গল্প আছে, খুব রিসেন্ট যদি বলি, এবিসি মার্ডার্স করে আমার খুব আনন্দ হয়েছিল, মানে, এবং যদিও আমাদের সমস্ত রেকর্ডিং আলাদা আলাদা করতে হয় না, আমার খুব শখ ছিল অনির্বাণের সঙ্গে একবার যদি দেখা হয়, আলটিমেটলি সেটা হয়েও গেল, হ্যাঁ তোমাদের একটা শোতে। হ্যাঁ, অ্যান্ড বেনহারে একটা চরিত্র করেছিলাম, মেসালার ওই ক্যারেক্টারটা করে খুব ভালো লেগেছিল। আরো ছোট ছোট বেশ কিছু চরিত্র আছে, আমি কিন্তু সবসময় যে বাজে ক্যারেক্টার করি তা কিন্তু নয়, ভালো লোক আবার এক্সট্রিম বাজেও করেছি, একদম খুন না, কিছুই করেছি। যত দিন গেছে না তত তুমি দেখবে যে মানে ভিলেন বা হিরো এদের মানে অনেক গ্রে শেডস এসছে। ধরো মানে তুমি আমার কাছে অনেক রোল করে, যেমন ধরো পিশাচ চরিত্রটা মানে অতটা হোয়াইট না, আবার সম্পূর্ণ ডার্কও না, একটা না অদ্ভুত গ্রে শেডের মধ্যে খেলা করে, তাতে তোমার অ্যাক্টিং স্কোপটা বোধহয় অনেক বেটার হয়েছে, আরো অনেক বেটার। একদম সোজাসুজি একটা খল চরিত্র হিসেবে ঢুকে গেলাম, হ্যাঁ, সেগুলোতে অতটা তৃপ্তি হয় না যদি না পেছনে একটা কারণ থাকে। এই যে 23 ঘন্টা 60 মিনিট যে গল্পটিতে, তার ওর এই নেগেটিভ হওয়ার পেছনে যথেষ্ট কারণ ছিল। এইটা যখন পাওয়া যায় তখন একটা অভিনয় করা সত্যি একটা, তখন শুনলে হ্যাঁ, তখন লোকে শুনলে হয়তো ভাবে যে বাবা কে, কিন্তু আমি ওরকম নই, নাও তাই তো। তাই এত সব খল চরিত্র এবং ভয়েসের মধ্যে এসআইপিটার জায়গা কোথায়? এসআইপির ফুল ফর্ম কি আমি জানতে চাই তোমার থেকে। এসআইপি বেশ সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো এটা আমি কেন জিজ্ঞেস করলাম তুমি বলে দাও এবার। আচ্ছা, কারণ যখন তুমি অফিসে এসছো আমি তোমায় দেখেছি ফোনে
বোধহয় স্টকের কাজ বা কিছু কাজ সারাক্ষণ ফোনে তুমি ব্যস্ত থাকো, কিছু একটা আপন মনে তুমি ভাবতে থাকো। আবার যখন তুমি ভয়েস দাও তখন একদম আলাদা লোক। একদম এই মানে ডক্টর জ্যাকেল এন্ড মিস্টার হাইড যেটা আছে, ডক্টর জ্যাকেল কি করে শেয়ারে? হ্যাঁ, 2003-4 সাল থেকে আমি শেয়ার মার্কেটে আছি। এখন আমরা মানে আমি এবং আমার আরো দুজন পার্টনার্স আছেন, আমরা তিনজন একটি সাব ব্রোকিং ফার্ম চালাই। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের একজন মেম্বার, আমি কোম্পানির নাম এক্ষুনি এখানে নিচ্ছি না, তাদের আমরা স্টক ব্রোকিং করি। সিম্পল শেয়ার মার্কেটে কাজ হয়, শেয়ার কেনা বেচা চলে। অ্যান্ড অ্যাডভাইস আমরা ওইভাবে করতে পারি না, কারণ আমরা ঠিক এক্স্যাক্টলি অ্যাডভাইজারের জায়গাতে নই। সেবির অনেক রুলস আছে। তবে মানে আমার যে পুঁজি কম বুঝি কম, সেখানে তুমি যে মানে একটু গোপনে হেল্প করে দেবে যাতে আমি শেয়ার, সেটা হবে না, তাই হবে। এই যে মানুষ বলে যে আমি শেয়ার কিছু বুঝি না, হ্যাঁ। আমরা না কিছুই বুঝি না, আমি সত্যি শেয়ার বুঝি না, কাকে বিশ্বাস কি করো করে বুঝি মাথায় না। দেয়, কি করে। হ্যাঁ, এটা আমার বয়স 48 বছর, বিশ্বাস করো আমি এখনো এসআইপি করিনি, কারণ আমি জানি না, অনেস্টলি করা বলছি। উচিত, করা উচিত। উচিত করা, কিন্তু আমি সত্যি জানি না এটা। দেখো, খুব সহজ যদি আমি বলি, আমি যার থেকে শিখেছি বললে ভুল হবে, হাতে খড়ি যার কাছ থেকে হয়েছিল, উনি সেম কথা বলতেন যে অনেকেই বলবে যে আমরা তো কিছুই বুঝি না। হ্যাঁ। আমার একটা সিম্পল ফান্ডা হলো, আপনি সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়া অবধি যা যা প্রোডাক্ট ব্যবহার করেন, প্রতিটি কিন্তু একটি কোম্পানির প্রোডাক্ট। মানে সকালে উঠে মাজনটা রাত একটা কোম্পানির 9 প্রোডাক্ট বাজা হতে থেকে পারে, শুরু বা করে কোনো বিস্কুট খেলে সেটা কোম্পানি, খাচ্ছেন, চা চায় একটা খাচ্ছেন, কোম্পানি, এক্স্যাক্টলি জামা কাপড় পরছেন, তার একটা গাড়ি কোম্পানি, নিয়ে বেরিয়ে হ্যাঁ হ্যাঁ যাচ্ছেন, তার একটা কোম্পানি, অফিসে বসছেন, একটি কম্পিউটার ব্যবহার করছেন, তার সেটা একটা ইন্টারনেট কোম্পানি। আছে। হ্যাঁ, কিন্তু আমি কি করে বুঝছি যে কোন কোম্পানির লাভ হবে? মানে এই খেলাটা কি করে তুমি গেজ করো? না, গেজ করাটা একটু আলাদা, আমি আগে একটু বুঝিয়ে দিই। হ্যাঁ। তো সুতরাং আপনি যদি দেখেন, মানে আপনারা যদি সবাই দেখেন যে আপনারা সকাল থেকে রাত অবধি দেখবেন যে কিছু না হলে 40-50 খানা কোম্পানির প্রোডাক্ট আপনারা নিজেরাই ব্যবহার করছেন। ঠিক। কেন ব্যবহার করছেন? ট্রাস্ট আছে বলে ব্যবহার করছেন। তার মানে আপনি অলরেডি কিন্তু 40-50টা কোম্পানি জানেন, বাস তার মধ্যে থেকে তাদের একটি করে শেয়ার কিনিন না, একটা করেই কিনবেন, বাস যথেষ্ট। দিয়ে এবার যেই আপনি একটা শেয়ার কিনলেন, আপনি সেই কোম্পানির মালিক হয়ে যাবেন, ইকুইটি শেয়ার হোল্ডার। ইকুইটি শেয়ার হোল্ডার। এবার আপনি মালিক হিসেবে ভাবতে শুরু করুন যে আমি তো মালিক হয়ে গেলাম কোম্পানি। এবার যে ভেবেই ভাল লাগছে। তুমি ভাবো তুমি একটা মালিক। উফ, এইবার তুমি কোম্পানিটা কি করছে না করছে তাকে সেদিকটা দেখতে হবে, ঠিক। বাস ওইভাবে দেখবার চেষ্টা করো। তাহলে এবার কি হয়, মার্কেট কিরম গেল, তার সাথে এই কোম্পানিটা লাস্ট 5 বছর কিভাবে গেছে, কিভাবে তার গ্রোথ হয়েছে, এই কোম্পানির আগামী দিনে কি গ্রোথ হবে, কি এক্সপেকটেশনস আছে, তাদের ব্যালেন্স শিট কি, এগুলো চলতে হবে, এখানে বসে হবে না। এটা আমার শুনে কি মনে হচ্ছে যে একটা অডিও স্টোরি যখন ডিরেক্ট করা হয় আর কি, তখন গল্পের মধ্যে কোন গলাটা কার সঙ্গে যাবে, একদম তাই, একদম তাই। আমি আমার দিক দিয়ে সহজ করে বলতে পারি। কিছুটা তাই, বেশ কিছুটাই তাই। এইভাবে চলা যায়, মানে খুব একটা জিনিসটাকে কঠিন করে ফেলার কোনো প্রয়োজন নেই। কিপ ইট সিম্পল, অল্প অল্প পুঁজি দিয়ে যে কেউ করতে পারে কাজ। সিম্পল লাইফ লিভিং এই কি তুমি বিশ্বাস করো, নাকি তোমার মধ্যে কোনো একটা বড় স্বপ্ন ছিল যেটা হয়নি, বা এখনো তুমি সেটাকে সাবধানে নার্চার করছো, যে নাকি তুমি সিম্পলি খুশি? একটু মিক্সড ব্যাপারটা, বাট মোর অফেন আমি একটু সিম্পল জীবনেই খুশিই থাকি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কি বলবো, গাড়ি কেনা যদি তুমি যদি কি বলবো লাক্সারি বলো, তাহলে সেইটুকুনি লাক্সারি হয়তো আমাকেও করতে হয়েছে। বাট আদারওয়াইজ আমি খুবই সিম্পল, ঘুম থেকে ওঠো, আরামসে নিজের কাজে যাও, লোকের সাথে কথা বলো, চরিত্র পেলে চলে এসো, চরিত্রটার মধ্যে নিজেকে ঢেলে দাও খানিকক্ষণের জন্য, টেক আ ব্রেক, এগেন কাম ব্যাক। তুমি যে Simple. মানে স্টকে এত ভালো, স্টক না, ভালো মার্কেটে ভালো নাও, লস হয়েছে? অবশ্যই লস হবে। খারাপ লাগেনি তখন কি মনে হয় লস হলে? লস হলে নিজে কেন লস হলো সেটাকে জানতে হবে, ভুলটা কোথায় হলো, রেকটিফাই করতে হবে আস্তে আস্তে। জীবনের সব ধরনের লস সেই কি তুমি এভাবেই ডিল করো? মানে হাউ ডু ইউ কোপ আপ উইথ দ্য লসেস ইন ইওর লাইফ? অধিকাংশ মানুষের কি হয়,
আগে উল্টো দিকের মানুষটাকে অন্য দিকের লোকটাকে দোষ দিতে শুরু করে। ওটাকে না করে আমি কারণ আমরা ওই আমাদের মনটাকে ভালো রাখার জন্য অনেক সময় মানে জাস্টিফাই করি জাস্টিফাই করি। হ্যাঁ, এরকম আমিও প্রচুর করেছি, আজও এরকম সবটাই আমাদের লার্নিং ফেজ। বাট আমি চেষ্টা করি যে এবার যত বয়স বাড়ছে তত মানে সংসারে এসে সবকিছুকে নিয়ে অন্যভাবে দেখতে শুরু করি, যে আমার কোথায় ফল্ট হলো। হয়তো ওই সময়টাতে হয়তো চেঁচামেচি করে ফেললাম বা কিছু একটা রাগ করে ফেললাম, কিছু কথাবার্তা বলে ফেললাম, খানিকক্ষণ পরে নিজেকে গুটিয়ে নিয়ে ভাবার চেষ্টা করি যে কোথায় কোথায় ভুল হয়েছে। যদি আমার ভুল হয় এবং যেই ব্যক্তিকে আমি কিছু বলে ফেলেছি, ইমিডিয়েটলি তাকে গিয়ে কিন্তু সরিটা বলা উচিত, নাহলে কিন্তু ওটা থেকে যাবে ভেতরে। সেটা তুমি বলো? সেটা অবশ্যই বলি, এরকম বলি জানি না বাড়ির লোক শুনছে কি বলবে, বলি কিন্তু আমি বলি না তা নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাড়িতে কে কে আছে তোমার? আপাতত আমার স্ত্রী, তোমার মেয়ে, আমার ছেলে, সবাই আছে। তোমার মেয়ে বোধহয় বাইরে হ্যাঁ হ্যাঁ পড়াশোনা করে, ইকোনমিক্স নিয়ে পড়ছে পুনেতে। তো যে তুমি তো স্টক মার্কেটে ভালো, তার মানে তুমি কি পড়াশোনায় ভালো ছিলে, বিশেষ করে অঙ্কেতে? কারণ যারা মূলত এই দিকে মানে অঙ্ক ভালো বা সায়েন্স ভালো বলতে আই মিন লজিক্যাল থিঙ্কিং, তারাই মূলত স্টকে এইসব দিকে না অনেক লজিক্যাল থিঙ্ক করতে পারে। হ্যাঁ, আমি নর্মালি আমি দেখেছি আর কি, তাই আমি বলবো বলছি না যে আমি বিরাট কিছু অঙ্কে টঙ্কে, ইনফ্যাক্ট অঙ্কটাই আমার সব থেকে উইক ছিল। আমি 2 বছর বয়স থেকে আমি দাদু ঠাকুমার কাছে মানুষ। আচ্ছা, মানে আমার মাকে, আমার নিজের যে জন্ম যিনি দিয়েছেন তাকে আমি চোখে দেখিনি আস্তে আস্তে। আমার যখন 2 বছর বয়স ছিল তিনি মারা যান। তাহলে তো কোনো মেমরি তোমার থাকবে না। দাদু ঠাকুমার কাছেই আমি মানুষ ছোটবেলা থেকে। মানে মানে ঠাকুমা বলে কখনো ডাকিনি, ছোট থেকে মা বলেই ডেকে এসেছি, শেষ দিন অবধি মাই ছিল। এটা আমি তোমার সঙ্গে রিলেট করতে পারি, কারণ আমি যেহেতু অ্যাডপ্টেড চাইল্ড, মানে মাসিদের মধ্যেই, তো আমার বড় মাসিকেই আমি মা বলি। তো যে কারণে আমি জানি যে সেই আমার মা। পরে জেনেছি যে সে হয়তো মা নয়, তো বাট ওই আর কি, আমি পরে জেনেছি। আমার মানে বাঁদরামোটা মানে উনারটা দায়িত্ব যে ছেলের ছেলে তার কাছে আছে, ও ভেবেছিল যে একে তো রাখা যাবে না, এ তো কখন ছাদ বেয়ে যে নেমে যাচ্ছে 4 তলা হাউজিং এস্টেট, মানে সরকারি হাউজিং এস্টেটের ছাদ থেকে পাইপ দিয়ে নেমে যাচ্ছে, একে তো বাঁচবেই না, আমি উত্তর কি দেবো? তো তখন আমি জেনেছিলাম যে আমার হিস্ট্রিটা অ্যাকচুয়ালি কি, বাট ইট নেভার ম্যাটার্ড। না, একটা সময় আর ম্যাটার করে। যাই হোক, হ্যাঁ, আমার দাদু খুব থিয়েটার দেখতেন এক সময়। মানে দাদুর মুখে আমি প্রচুর, হ্যাঁ, মানে কেউ তো তোমার এই বীজটা বপন করেছিল, সেইটা কে? ঠিক ঠিক, দাদু। আমার দাদু মানে 3 পয়সার পালা, অজিতেশ বাবু নাটকে যেটা খুব ফেমাস গান আছে, চেষ্টা করলে হাঙরেরও দাঁত দেখতে পাবে, কিন্তু যখন মহিন বাবুর ছুরিটা চমকাবে তখন দেখতে পাবে না। এটা সুরে আছে, আমি জাস্ট লাইনে বললাম। এটা ছোটবেলা থেকে আমি দাদুকে মানে গান গাইতে শুনতাম, ভারী মজার লাগতো আমার। দাদু খুব পছন্দ করতেন, মানে দাদুর হাত ধরে আমার গানস অফ ন্যাভারন, ওয়্যার ইগলস ডেয়ার, এন্টার দি ড্রাগন, তখন নিউ এম্পায়ারে যত খুব ভালো ভালো ইংরেজি সিনেমা আসতো, বলো না, সব আমার দাদুর হাত ধরে দেখা, আমার নিয়ে দেখাতেন, সব আমার স্কুল কাট মেরে। না, দাদু আমাকে সিরিয়াসলি ওই জায়গাটাকে এক্সপোজারটা অ্যাকচুয়ালি দাদুই দিয়েছেন। ওই জন্য আমি যখন নাটককে যখন ইন্টারেস্টেড হলাম, নাটক বলতে কোনো গ্রুপ থিয়েটার নয়, পাড়ার পুজোর নাটকে, কোনোদিন আমাকে আটকায়নি, না দাদু না ঠাকুমা, কেউ আটকায়নি। মানে যাও করো গিয়ে। কোনো মতে যদি 10 টাকা আমি ঝাপতে পারি মায়ের পকেট থেকে, বিরাট ব্যাপার। 50 পয়সা বাস ভাড়া, ধর্মতলা, ওখানে সবাই আমায় চিনতো, আমার টিকিটটাই টাকা লাগতো না, 5 টাকা বা 4 টাকার রোল, 1 গ্লাস জল, ওই যে অম্বলটা হলো, রাত অব্দি থাকবে পুরোটা হলে। কতবার যে গার্জেন কল হয়েছে। যাই হোক, তোমার কোন স্কুল বাই দ্য ওয়ে? আমি সাউথ পয়েন্টে পড়েছিলাম। সাউথ পয়েন্টে পড়াটাও এটা মানে অদ্ভুত, পড়তাম না যদি না আমার ঠাকুমা থাকতেন, মানে ঠাকুমার জন্যই আমি পড়তে পেরেছি। আমি যখন প্রথম দাদু আমাকে নিয়ে যায়, একটা কথা বলে দিই, এই যে স্কুল কাট মারতাম, ওই স্কুলটাও সাউথ পয়েন্টই। ও লাভলি। আমি আর বলিনি, আমিও একবার স্কুল কাট মেরেছিলাম, একবারই মেরেছিলাম, কিন্তু সেটা আমিও সিনেমা দেখতে গিয়েছিলাম, কি দেখতে গিয়েছিলাম বলা যায় না। ঠিক আছে, বলতে হবে না, সেন্সর, ঠিক আছে। তো ওই সাউথ পয়েন্টের ওই যে মাঝখানে বিজন সেতু ছিল না, ওর মাঝখানে যখন নামতাম, ওখান থেকে জামাটা চেঞ্জ করে বাসে উঠে ধর্মতলা। অতটা আমার স্কুলটা বড় ভালো লাগতো। আমি মানে
হ্যাঁ, আমার স্কুল একদম ভালো লাগতো না ওই জন্যে, বাট ওই সাউথ পয়েন্ট যাই হোক। আমি যখন ছোট, যখন দাদু আমাকে অ্যাডমিশনের জন্য নিয়ে যায়, যিনি ম্যাডাম ছিলেন, আমি নাম নেব না, উনি আজকে নেই, খুবই শ্রদ্ধেয় ছিলেন। আমার স্মৃতিতে যেটা আছে সেটা বেশ বড় একটা টেবিল, ম্যাডাম ওদিকে বসে আছে, দাদু আমার পাশে কিছু কথাবার্তা বলছে, আমাকে নাম জিজ্ঞেস করছে, আমি নামটা বলে আরো কিছু জিজ্ঞেস করেছিল। আমার চোখটা যাচ্ছিল টেবিলে মাঝখানে রাখা একটা বেল ছিল, আগের একটা ওই স্টিলের এই বড় বেল, হ্যাঁ, টান করে মারলে হ্যাঁ। আওয়াজ হয়, তো উনি মারছেন আর দরজা দিয়ে একজন পাট করে ঢুকছে, আবার বেরিয়ে যাচ্ছে। আমার ওদিকেই মনটা ছিল। তো উনি আমাকে কি জিজ্ঞেস করছেন আমার তো অত মনে টনে ভালো লাগছে না, আমি পাড়াং করে বেলটা মেরে দিয়েছি, সাট করে লোকটা ঢুকে গেছে। তখন ফার্স্ট টাইম হচ্ছে, না 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 ঠিক আছে, ও দুষ্টুমি করছে। ওই দুষ্টুমিটা বাচ্চা আরেক পাঁচেক আমি করেছি, হেবি মজা লাগছিল আমার, পাড়াং করে টিপে দিচ্ছি। এই লোক ঢুকে, আচ্ছা, হ্যাঁ। উনি বেলটা আবার ওনার কাছে নিয়ে গেলেন, আমি টেবিলের উপরে গিয়ে দাঁড়াম করে মেরে দিয়েছি। খুব বিরক্ত হয়ে গিয়ে কিছু একটা লিখে দিয়েছিলেন দাদুকে। দাদু বেশ খানিকক্ষণ বলার চেষ্টা করলো, না আপনি বোঝার চেষ্টা করুন, এরকম নয়, ও আসলে শান্ত। আসলে শান্ত। নিয়ে এলো বাড়িতে, নিয়ে ঠাকুমা, আমার মনে আছে স্পষ্ট যে ঠাকুমাকে বললেন যে দাদু হবে না স্কুলে, অন্য স্কুলে দেখতে হবে। মানে কেন, কি হয়েছে? এই যে লিখে দিছে, স্পয়েলড চাইল্ড। স্পয়েলড চাইল্ড, এটা 3 বছর 2 বছরের বাচ্চা, এটা স্পয়েলড। ঠাকুমা বললো স্পয়েলড মানে কি? দাদু বললেন স্পয়েলড মানে হচ্ছে যে এটা পচে গেছে, ওটাকে ফেলে দিতে হবে, ওটা আর কিছু রিভাইভ করা যাবে না। ঠিক আছে। পরের দিন ঠাকুমা আমাকে নিয়ে গেছেন সেম জায়গাতে, কোনো অ্যাপয়েন্টমেন্ট না, ডাইরেক্ট, আপনি যেটা লিখছেন স্পয়েলড চাইল্ড, এটার মানেটা কি? তারপরে মোটামুটি আধা ঘন্টা, আমরা কিন্তু দৃষ্টিটা তখন আবার বেলটার দিকে আছে, হায় ভগবান, আধা ঘন্টা মোটামুটি যা দিলেন, যা ডোজ, স্পট অ্যাডমিশন হয়ে গেল। এবং প্রথম দিন যখন ক্লাস ছিল, আমার মনে আছে ওই টিচার আমাকে ডেকে সে পাউরুটি পুরু মাখন দিয়ে খাইয়েছিল। এমন ডোজ দিয়েছেন, সাংঘাতিক। আর ঠাকুমা না থাকলে হিটলার মহিলা ছিলেন, মানে দুর্দান্ত, মিস করি খুবই। বাট ওদের হাতে মানুষ হয়েছি বলে না, অনেক অনেক এক্সপোজার পেয়েছি, মানে কোনো ইন্ডিপেন্ডেন্সে কোনো বাধা ছিল না। হ্যাঁ, একটা তো অবশ্যই না, সেটা তো ছিল, বাট মা বলতেন যে ওদের বাধাতে না অনেক সময় মানে ভয়ও পেতেন, মানে খানিকটা সাবধানতা অবলম্বনের জন্য এগুলো করতেন। কিন্তু নিশ্চয়ই, কারণ আমাদের তো অত জ্ঞান থাকতো না ছোটবেলায়, থাকতো না, ভাগ্যিস, মানে হ্যাঁ, অনেক ক্ষেত্রে ভাগ্যিস যেরকম ছিল, exactly। শাসনও তেমন ছিল। যদি না থাকতো শাসনটা, তাহলে খুব মুশকিল ছিল, সত্যি খুব মুশকিল হতো। এখন তো নাকি শাসন টাসন করা যায় না, আমি শুনেছি এখন ভীষণ, হ্যাঁ, এখন মানে জেনজিদের অরা নষ্ট হয়ে যায়, ভাইব নষ্ট হয়ে যায়। এই ভাষাগুলো আমি শিখছি আমাদের অর্ণবের কাছ থেকে, এগুলো আমি জানতাম না। বাট হ্যাঁ, ওদেরও নিশ্চয়ই যথেষ্ট রিজনস আছে, নিশ্চয়ই, যথেষ্ট কজ আছে, নিশ্চয়ই। এন্ড দে আর ব্রিলিয়েন্ট সেট অফ পিপল। আমার ছেলে মেয়েকেই তো আমি দেখছি, অদ্ভুত তাদের মাইন্ডসেট, কিন্তু বেশ ভালো। আমার সাউথ পয়েন্টে খুব ভালো লাগতো, বেস্ট লাগতো যখন প্রত্যেক শনিবার না শুক্রবার করে ওই কফি বিনসের দেখানো হতো আর আইসক্রিম খাওয়ানো হতো, এইগুলো খুব ভালো লাগতো আমার সাউথ পয়েন্ট। এইটা এখনো মনে আছে আমার, আমরাও দেখেছি ছোটবেলায়। হ্যাঁ, এগুলো সবাই সব ক্লাসে, আইস স্কেটিং রিং এ দেখানো হতো, হ্যাঁ হ্যাঁ, সব ক্লাসে এগুলো করা হয়েছে। তো তারপর তোমার মানে কোন সময় থেকে তুমি ঠিক করলে যে তুমি ভয়েসের কাজ একদম মানে শিওর করে পার্মানেন্টলি করবে, মানে মানে অ্যাজ আ প্রফেশন তুমি? প্রথম গল্পটা চলে যাওয়ার পরে যখন অ্যাকসেপ্টেড হয়ে মির্চিতে, গেলাম, মির্চিতে অ্যাকসেপ্টেড হলাম, নেক্সট ব্যাক টু ব্যাক 3-4টে গল্প পেলাম, বেশ ভালো ভালো গল্প। ভোগ বলে একটা গল্প ছিল, ভোগের সেকেন্ড পার্ট, সেকেন্ডটা। ভোগ আর শোধ তো মানে না, সাংঘাতিক, চেঞ্জ দি এন্টায়ার অ্যারিনা অফ অডিও স্টোরি। ঠিকই, প্রথম যদি নেগেটিভ ক্যারেক্টার ফার্স্ট যদি আমি সেই অর্থে করে থাকি, সেটা মীরের সাথে 1-on-1 সংঘর্ষ যদি হয় বলে একটা গল্প ছিল। সেখানে একটি সায়েন্টিস্টের রোল করেছিলাম, যার শুধু নিজের মানে কি বলবো, এক্সপেরিমেন্ট করে নিজের নামটা গোটা পৃথিবী জানবে তার দিকে নজর ছিল। সাবজেক্টটার কি হচ্ছে সেটা দেখছে না, সাবজেক্টটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে কি না হয়ে যাচ্ছে অত নেই। ওইখান থেকে বলতে পারো একটা ওই নেগেটিভের জার্নি শুরু হলো। দেন আফটার 3-4
আমার মানে কনফিডেন্স লেভেলটাও অবভিয়াসলি বাড়তে শুরুই করলো। হ্যাঁ মানে এটা তো তখন জার্নি। আমার মনে হয়েছিল হ্যাঁ এবার এটার দিকে এবার সিরিয়াস একটু টাইমও দিতে হবে, যে রোল পেলাম করে ফেললাম করলে হবে না, তখন তো তুমি প্র্যাকটিস প্রপার করতে হবে নিজে, প্রপার সকালে উঠে একটু চেষ্টা করি। কি করো বা কিছু টিপস দাও না আমাদের। নিউজ পেপার, হ্যাঁ নিউজ পেপার, ধরো যারা হতে চায় ভয়েস ওভার আর্টিস্ট, খবরের কাগজ, জাস্ট খবরের কাগজটা নাও, নিয়ে যে খবরটা যেই রকম সেইভাবে পড়ো। আচ্ছা যে খবরটা মানে খুশি ধরো একটা রাজনীতির রাজনীতির খবর, একটা অ্যাক্সিডেন্টের খবর, খেলার খবর, কোনো একটা কি বলবো, তুমি এটা এখনো করো সকালে? জোরে জোরে না পড়লেও মনে মনে তো পড়ি, খবরের কাগজটা আজও পড়ি আমি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যে কোনো একটা পাতা নিয়ে নাও, সমস্ত নানান রকম হেডলাইন্স আছে, হেডলাইন থেকে শুরু করে, আমি আমার মতন করে বলছি হাউ আই প্র্যাকটিস। আর ভয়েসের বেস কিরম করে মানে কিরম করে বাড়াও, নাকি তোমার এটা আছে? বোধহয় আছে, ওটা শঙ্করিদাও বলছিলেন ওটা আমার আছে, ওটা আমার কিছু করতে হয়নি। ওইটা সাংঘাতিক হ্যাঁ। বাজখাই, মানে প্রথম শঙ্করী- শুনেছিলাম মনে হচ্ছিল গলাটা, লোকটা বসে আছে, গলাটা কোথা থেকে আসছে। হ্যাঁ না, হি ইজ ফ্যান্টাস্টিক। আমার বোধহয় আমার ন্যাচারালি খুব একটা যে বরং উল্টে প্রচুর বরফ টরফ খাওয়া হয়ে যায়, সেটা একদমই উচিত না। যারা এই Voice-এর কাজ কাজ করতে করে, চাও হ্যাঁ। তাদের একদম অ্যাবসলিউটলি নট রেকমেন্ডেড। তুমি পড়ো, কমেন্ট পড়ো মাঝে মাঝে ইউটিউবে? পড়ি, হ্যাঁ পড়ি। সব থেকে ভালো কমেন্ট কি পেয়েছো? একদম শুরুতে পেয়েছিলাম একে রাখবেন না, এটা তো খারাপ কমেন্ট। না না, একদম শুরু কি পেয়েছিলে বলো, আমি জানতে না। চাই। তোমাকেও কেউ খারাপ বলেছে এটা আমি জানতে চাই। প্রথম থার্ড না ফোর্থে আমি দেখছি, আমি তখন কনফিউজ হয়ে গেলাম, আমার কি আপসেট হওয়া উচিত, না খুশি হওয়া উচিত যে খুশি কেউ হওয়া একটা তোমার নাম বলেছে সময় নিয়ে। আমি দেখলাম আমার খুশি হওয়া উচিত। অ্যাটলিস্ট চলে, এ তো আমার গলাটা শুনেছে, অ্যাটলিস্ট আমি ফার্স্ট টাইম একটা এত কেউ একটা বড়- রিয়্যাক্ট করেছে। কেউ একজন তো রিয়াক্ট করেছে, তো বাস ঠিক আছে, অ্যাটলিস্ট আই এম নোন, আমার গলাটা তাদের কানে ঢুকছে। এবারে তুমি নিজেকে ডেভেলপ করো, চেষ্টা করে যাচ্ছি এই বলতে পারি। আমাদের এখন দেশের রাজনৈতিক যে অবস্থা সেটা নিয়ে আমি কিছু বলছি না। না, না। তা- না না, একদমই না। না একদমই বলছি না। সে মানে আমাদের এখানে হয়তো ফেলুদা কাকাবাবু বা তন্ত্র হুম, এরই বেশি বাড়বাড়ন্ত যদি বলা যায়। হুম, হুম। নর্মাল প্রেমের গল্প বা আমরা অনেক করেছি, আমরা সরঞ্জিতের গল্প করেছি বা আরো অনেকের গল্প করেছি, সেগুলোর থেকেও কিন্তু ফেলুদা বা তন্ত্রমন্ত্র বা তারা, Dark, হ্যাঁ একটু ডার্ক সাইড। এইগুলো বেশি চলে। তোমার এই সাইকোলজিটা কেন মনে হয়, মানে কেন নর্মাল গল্প লোকে কি শুনতে চায় না? লোকে কি তন্ত্রমন্ত্র এত কেন? এটা না তোমার কি আমারও- ভালো লাগে? আমার অ্যাকচুয়ালি না এত ডার্ক ভালো লাগে না। আমার না মানে আমি কেন জানি না এই ট্রেন্ডটা ভীষণভাবে, আমি যখন নেটফ্লিক্সেও দেখি বা সেম মানে প্রতিটা মারধার মারধার এবং হ্যাঁ ডার্ক ডার্ক, সাইকোলজি, ভীষণ ডার্ক। এইটা যে কখন হঠাৎ করে, আমি বলবো না যে আমাদের ছোটবেলায়, বছর 10 আগেও কিন্তু কিন্তু আমাদের সময় তুমি দেখো ভূত কিন্তু মজার ভূত হতো, মজারভূত হতো। মধ্যবিত্ত ভূত মানে মিষ্টি ভূত হতো, সেটা গেল কোথায়? এখন তারা আমার ভীষণ মনে চুল হয় এলো কিছুটা- উড়িয়ে তন্ত্র করে একটা পাগল, মানে একটা কি যেন হচ্ছে একটা। আমার না এটা খুব যদি পার্সোনাল মনে হয়, আমার এই তন্ত্র, আমি জানি না কোনো তান্ত্রিককে আমি না হার্ট করবো না অবভিয়াসলি, যার যেটা প্রফেশন। বিশ্বাস হয় না তো? বিশ্বাস থেকেও বেশি আমার মনে হয় না প্রোগ্রেসিভ না রিগ্রেসিভ, মনে হয় না খুব একটা প্রোগ্রেসিভ এটা, হুম। একটু রিগ্রেসিভ আমার মনে হয়। যে যেখানে বিজ্ঞানের এত আশীর্বাদই বলবো, এখন অভিশাপ হিসেবে কেউ যদি নেয়, আমাদের কিছু করার নেই, দুরকম ভাবেই ব্যবহার করা যায়। এআই যেভাবে ব্যবহার হচ্ছে, দুভাবেই ব্যবহার হচ্ছে। কারণ আমি নিজে বেশ কিছু জায়গাতে গিয়ে আমার মনে হয়েছে যে ঠিক মানে আমার ব্রেনে এটা ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না। যাদের আছে তাদের আছে, নো প্রবলেম ইন দ্যাট। অভিনয় আমি করে দেবো, হ্যাঁ আর অভিনয় সেটা চরিত্র আমি আলাদা, প্রচুর দেখছি। চরিত্র আমি হ্যাঁ আমি খোঁজার চেষ্টা করি না তা নয়, একদম যে কিছু পাই না তা নয়। দেয়ার মাস্ট বি সামথিং বিটুইন দ্য গ্যাপ, কিছু একটা তো আছে। হ্যাঁ তবে হয়তো অতটা গোদা করে নয়, মানে গোদা করে নয়, কিছু একটা তো হয়তো আছে নিশ্চয়ই, দেয়ার ইজ সাম আমি স্পিরিচুয়াল। সূক্ষ্মভাবে যদি ওটাকে দেখানো যায়, আমি মোর ইন্টারেস্টেড ইন দ্যাট, নট যে ওটাই সবকিছু, সবকিছুই ডার্ক হতে হবে না। আমি তো জানি না কেন কমেডি মানে সিম্পল হাস্যরস, এই ব্যাপারটা এইটা হারিয়ে যাচ্ছে আমার মনে হয়, আসছে না। হ্যাঁ আমিও মানে কমেডি পাচ্ছি করেও না। কিন্তু সেরকম কিছু হচ্ছে না। শিশুদের জন্য কিছু করা, হয়তো প্রচুর ইউটিউবে অনেক চ্যানেল আছে,
ভালো কাজও হয়তো হচ্ছে, কিন্তু সেইভাবে হুম, আমার মনে হচ্ছে না না হচ্ছে। নজরে পড়ছে সেইভাবে নয়। হচ্ছে না। সেটা আমাদের সিনেমারও তো খুব একটা কারণ সেরকম- যথেষ্ট ডার্ক। এই যে তুমি বললে যে কারেন্ট রাজনৈতিক যা অবস্থা এবং গোটা পৃথিবীর যা অবস্থা, যথেষ্ট ডার্কনেস কি নেই অলরেডি? সেটাই সেটাই তার মধ্যে কি আরো আরো ঢোকাতে ঢোকানো হবে, হ্যাঁ দরকার কি? তার থেকে একটু রিলিফ হোক না, একটু একটু শিশুদের দিকে দেখি, একটু একটু হাসি দেখি, একটু রামধনু রং হোক না। তুমি কি একটা হাসির কমেডি চরিত্র করতে চাও? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ভীষণ ভাবে। আমি কিন্তু স্টেজে তাই করে এসেছি, মানে পাড়ার নাটকে। যত রাজ্যে পাড়ার নাটকে তার গম্ভীর জিনিস না করে খুব চলে একটা। না। গম্ভীর করেছি, তবে কম, সেই অর্থে কম। অংশুমান পাল অ্যাজ এ ভয়েস ওভার আর্টিস্ট আর অংশুমান পাল অ্যাজ আ স্টক মার্কেটিয়ার, হুম, একটা কি কাজ আর একটা কি হবেই বলবে তুমি, নাকি কিভাবে ভাগ করবে, বা কোনটাকে বেশি নম্বর দেবে এই মুহূর্তে লাইফের এই জাংচারে এসে? আর্ট ফর্মটা আমার একটা বরাবরের প্যাশন ছিল। সেটা রেডিও মির্চির জন্যই আমি পেয়েছি এত বড় প্ল্যাটফর্ম। এটাতে আমি ভীষণ ভীষণ লাকি। মানে এটা স্টক ব্রোকিংটা তো চলছে, ওটা তো আগে থেকেই চলছে, ওটা আসছে, ওটাতেও নতুন নতুন রকমের কাজ ঢুকছে। কিন্তু আমি মানে তুমি কি হিসেবে চাও লোকে তোমায় মনে রাখুক, অংশুমান পাল অ্যাজ দ্য স্টক মার্কেটিয়ার আর অংশুমান পাল অ্যাজ দ্য ভয়েস আর্টিস্ট? আর্টিস্ট। ঠিক আছে, তাহলে এই কথাতেই আমি শেষ করছি। থ্যাংক ইউ শুধু সো মাচ। হ্যাঁ, তোমাকে যারা শোনে, তোমাকে যারা সবাই বলে যে অংশুমান পাল থাকলে মানে আমরা শুনবোই এই নাটকটা, তাদের কিছু বলতে চাও? শুনতে থাকুন। আমি চেষ্টা করবো এই যে ভিলেন, তার থেকে একটু বেরোবার। হ্যাঁ, অশেষ মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি জানি না কি করে কি বলতে হয়, আমি আমি কোনো স্পিচটি তো আমার কাছে তৈরি নেই, বাট হ্যাঁ, ইটস আ ফ্যাবুলাস জার্নি টিল নাও। আই হোপ যে এটা আরো আরো কন্টিনিউ করবে, আরো ভালো ভালো চরিত্র পাবো। ব্যাস এগোতে থাকুক সবকিছু। আর একটু 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 ডার্কনেসটা একটু দূর হোক, সবাই প্রার্থনা করুন যাতে আলো পড়ুক, তাই তো? একটু আলো পড়ুক। Let there be light. Let there be light. এই কথাই তাহলে শেষ করছি আজকে। খুব ভালো লাগলো তুমি এলে, থ্যাংক ইউ, সময় কাটালে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।